Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি। গতকাল থেকেই কিন্তু আসলে বাংলাদেশের ক্যাম্পটা শুরু হয়েছে, যা কিনা চলবে বিপিএল শুরুর আগ পর্যন্ত। এবং আজকে দ্বিতীয় দিনের মধ্যে কথা বলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং সেই সাথে জাকের আলী অনেক মানসিকভাবে বেশ শক্ত, তবে আনলাকি তাকে বলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্যাটাররা। তানজিদ তামিম, পারভেজ ইমনদের শটস নিয়ে বিশেষ ক্লাস করিয়েছেন আশরাফুল সালাউদ্দিনরা। মিরপুরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলনে ক্রিকেটাররা দুই ব্যাটার নিয়ে এই দিনের সেশনে বিশেষ ক্লাসে দেখা গেছে তানজিদ তামিম, পারভেজ ইমনদের। অফ সাইডেই বেশি খেলেছেন শটস, সলা পরামর্শ দিয়ে ভুল ত্রুটি দেখিয়েছেন আশরাফুল সালাউদ্দিনরা। দুই ওপেনারের পাশাপাশি সাইফ হাসানের উন্নতিতে প্রশংসা করেছেন আশরাফুল। তেমনি যার যার পজিশনে প্লেয়াররা ফর্মে থাকলে বিশ্বকাপে ভালো করতে সাহায্য করবে বলছেন টাইগারদের ব্যাটিং কোচ। তারা তো ওভার দ্য টপ খেলতে পারে, তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট, কাভার, মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিল, লাস্ট বিপিএলে বলেন, তারপর লাস্ট জিএসএলে খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে। যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। সাম্প্রতিক সময়ে সমালোচনার বৃত্তেবন্দী জাকের আলী অনেক। অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজ থেকেই আলাদা কাজ করছেন আশরাফুল সালাউদ্দিনরা। খারাপ সময় কাটিয়ে বিপিএলে ভালো করবেন প্রত্যাশা আশরাফুলের। জাকেরকে মানসিকভাবে শক্ত দেখলেও আনলাকি বলছেন টাইগার ব্যাটিং কোচ। আমি একটু আনলাকি বলবো, জাকের আলী অনেক আনলাকি যে সে ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও 2টা ম্যাচ পেত তাহলে আমি শিওর যে সে বড় রানই করতো, কারণ সে মেন্টালি প্রচুর স্ট্রং। ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন, সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে। তা আমি শিওর যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে। 10 ও 11ই ডিসেম্বর মূল মাঠে স্পিনারদের নিয়ে হবে অনুশীলন। পেসের পাশাপাশি স্পিনের বিপক্ষেও দুর্বলতা কাটিয়ে বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতে চান মোহাম্মদ আশরাফুল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। স্পোর্টস লাইভের স্টুডিওতে এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামিকে। সামি, প্লিজ ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ, ইটস আওয়ার শো ইনফ্যাক্ট। ইয়েস, এক্স্যাক্টলি। কেমন আছো তুমি? এবং নতুন সেটে তোমাকে আমি গেস্ট হিসেবে ইনভাইট করেছি, তো তোমার কেমন লাগছে? তুমি অলরেডি মনে হয় 24 ঘন্টা পিছিয়ে আছো, কারণ এই সেটে অলরেডি আমি হোস্ট হিসেবে আমার ডেবিউ হয়ে গেছে। এক্স্যাক্টলি, তোমার গেস্ট হিসেবে আজকে ডেবিউ হলো, সো কেমন লাগছে? না, দ্যাটস গুড এনাফ। এবং সত্যিকারের অর্থে যেই স্টোরিটা আমরা দেখছিলাম, যেই রিপোর্টটা আমাদের সহকর্মী হাসান আল মারুফ করছিল, সেটাও দেখছিলাম। আমার কাছে মনে হয় যে সব কিছুতেই সব জায়গাতে অ্যাডজাস্টমেন্টের একটা অনেক ব্যাপার থাকে না, যে ধরো আমি সবসময় ওই সিটটাতে বসি, এখন এই সিটেরও একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। বাংলাদেশ টিমও হয়তো বা সেরকম অ্যাডজাস্টমেন্ট করছে। এক্স্যাক্টলি, বাংলাদেশ টিমের কথা বলছিলে, এবং বিডি যে দলটা আছে, বাংলাদেশ দল, আসলে তারা ক্যাম্প করছে এবং এই মুহূর্তে বিশেষ একটা ক্লাস টি-20 ব্যাটারদের দিয়ে করানো হচ্ছে। এই সময়ে এই বিষয়টার প্রয়োজনীয়তা আসলে কতটুকু, বা এই সময়টাতে এই বিশেষ ক্লাসটা কেন? ডেফিনেটলি ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে প্রয়োজনীয়তা তো আছে। প্রয়োজনীয়তাটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে আইডেন্টিফিকেশনটা, যে আলটিমেটলি গেল 1 বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে এক্স্যাক্টলি প্রবলেম কোথায় কোথায় হয়েছে। আমরা নর্মালি জানি যে টেকনিক্যাল অনেক রিশেপ নিয়ে কাজ করা হয়, এর হয়তো বা পুল শটে প্রবলেম, এর হয়তো বা কাভার ড্রাইভের প্রবলেম, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল জায়গা আছে যেখানে বাংলাদেশ টিমের গেম প্ল্যান নিয়ে আরও অনেক বেশি মাত্রায় কাজ করা উচিত। কেন এই ধরনের ট্রেনিং ক্যাম্পটা প্রয়োজন, সেটা একটা দিক থেকে টেকনিক্যাল আর একটা দিক থেকে ট্যাকটিক্যাল। আমরা একটু আমাদের কাছে কয়েকটা প্রেজেন্টেশন আছে, একটু দেখাতে চাই। সাপোজ আমি যদি তানজিদ হাসান তামিমকে নিয়ে কথা বলি, তানজিদ হাসান তামিম খুব ভালো ব্যাটিং তিনি করেন, বাট একটা ছোট্ট ইফস অ্যান্ড বার্ডস আছে। টার্গেটটা যখন চেস করার সময় 140-এর বেশি হয়ে যাচ্ছে, 140-এর বেশি টার্গেটে এখন পর্যন্ত
তানজিদ হাসান তামিম 16টা ইনিংস ব্যাটিং করেছেন, যার মধ্যে প্রথম 3 ওভারে তিনি আউট হয়েছেন 7 বার। তার মানে 140-এর বেশি টার্গেট তখন 16 ইনিংসের মধ্যে 7 বার তিনি প্রথম 3 ওভারে আউট হয়ে যাচ্ছেন, প্রথম 6 ওভারে আউট হচ্ছেন 12 বার। দ্যাট মিনস এটা কিন্তু খুব একটা কনসার্নিং ফ্যাক্টর যে টার্গেট যখন বেশি তখন তানজিদ তামিমের প্রবলেমটা আসলে কোথায় হয়। কিন্তু টার্গেট যখন কম তখন তিনি হাফ সেঞ্চুরি মারছেন, খুব আরামে ব্যাটিং করছেন, গেম প্ল্যানটা খুব ইজিলি করতে পারছেন। সো এটা যেমন একটা তানজিদ তামিমের ক্ষেত্রে আমরা বললাম যে হয়তোবা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আশরাফুলরা এটা নিয়ে কাজ করবেন যে এই যে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখছি যে 16 ইনিংসে 7 বার তিনি প্রথম 3 ওভার আউট হয়ে গেছেন ওয়েন দ্য টার্গেট ইজ বিগ, এটার জন্য আসলে তার গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত। ঠিক তেমনিভাবে আরেকটা কনসার্নের জায়গা মিডল অর্ডার ব্যাটসম্যানদের বাউন্ডারি স্কোর করতে পারার ক্যাপাসিটি কম। জাকের আলী অনেককে নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন কথা বলছিলেন যে তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। আমরা একটু দেখতে চাই গেল 1 বছরে জাকের আলী অনেক যখন তিনি 7 থেকে 15 নম্বর ওভারে ব্যাটিং করেছেন তার পরিসংখ্যানটাকে আমরা দেখবো। সেই জায়গাটা আমরা তানজিদ তামিমেরটা দেখছিলাম এতক্ষণ। গত 1 বছরে জাকের আলী অনেক যখন 7 থেকে 15 নম্বর ওভারে ব্যাটিং করেছেন তার বাউন্ডারি স্কোরিং রেশিও কিন্তু অনেক কম। আমরা পরিসংখ্যানটা আসলে দেখো 7 থেকে 15 নম্বর ওভারে 14 ইনিংসের তার স্ট্রাইক রেট 99.4, 5টা 6 মেরেছেন, 10টা 4 মেরেছেন। তার মানে 14 ইনিংসে তিনি গড়ে একটা করেও বাউন্ডারি মারতে পারেন নাই প্রথম এই মিড ওভার্সে 7 থেকে 15 নম্বর ওভারে। যেটা আমরা দেখি বিপিএলে মিড ওভার্সে ডমিনেট করেন বিদেশি প্লেয়াররা, আমাদের দেশি ব্যাটসম্যানরা কিন্তু মিড ওভার্সে খুব বেশি আসলে খেলেন না। সো আমরা জাকের আলী অনেকের ক্ষেত্রে দেখলাম, আমরা একটু নুরুল হাসান সোহানের ক্ষেত্রে দেখি যে আসলে কি প্রবলেমটা। সোহানের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম, 7 থেকে 15 নম্বর ওভারে 5 ইনিংসের মধ্যে তিনি মাত্র একটা 4 মেরেছেন, একটা 6 মেরেছেন। তার মানে ইনিংস প্রতি একটা করেও বাউন্ডারি নাই। স্ট্রাইক রেটটা আমরা সেই জায়গায় দেখছি 75, ডট বল খেলেছেন 45%। শামীম পাটোয়ারি স্লাইড বেটার, শামীম পাটোয়ারির ক্ষেত্রে স্লাইড বেটার দেখা যায়। বেটারটা কীরকম আমরা সেই জায়গাটা একটু দেখবো। শামীম পাটোয়ারি 7 থেকে 15 নম্বর ওভারে 6 ইনিংসে 5টা করে 6, 5টা করে 4 মেরেছেন, স্ট্রাইক রেটটা 125.6, ডট বল পার্সেন্টেজটাও কম। সো এই যে জায়গাটা আমি বললাম বা যে পরিসংখ্যানটা আমাদের দর্শকরা দেখলেন, এই পরিসংখ্যানগুলো থেকেই কিন্তু অনেক কিছু বোঝা যায় যে গেম প্ল্যানে বাংলাদেশের প্লেয়ারদের প্রবলেমটা কোথায়। তানজিদ তামিমের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন টার্গেট বড় তখন হয়তো বা প্যানিকড হয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি আউট হচ্ছেন। মিড ওভার্সে ব্যাটসম্যানদের বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির জায়গাটা কম। আই হোপ এই ব্যাপারগুলো নিয়েই হয়তো বা কাজ করা হবে, বা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করলে প্লেয়াররাও আরও পলিশড হতে পারবে আই গেস। একদমই তাই। প্লেয়ার পলিশড হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ইন্ডিয়াতে অনেক আগে থেকেই আছে এবং রয়েছে, সেটা আমরা অফেয়ারে অনেক ডিসকাশন করেছিলাম এবং করছিলাম। সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়ার ব্যাটারদের জন্য যে রিহ্যাব করার যে সেন্টারটা রয়েছে সেখানে কিন্তু আসলে অনেক প্লেয়াররা নিজেদের রিহ্যাব করে পুনরায় এক্স্যাক্টলি, সো তারা সেখান থেকে এবং রিহ্যাবটা পূরণ করে আসলে চোট কাটিয়ে তারা আবার মাঠে ফিরে। সেক্ষেত্রে একটা সুখবর রয়েছে আসলে ইন্ডিয়ার ব্যাটার শুভমান গিলের জন্য, টি-20 দলে তিনি আবারও ফিরছেন। আমরা যদি একটু তার প্রসেসটা দেখাতে চাই যে আসলে তিনি কি প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিলেন। শুরুতে যদি আমরা দেখি, এবং তিনি চোটের কারণে যেই ইডেনে পাওয়া যে চোটটা তিনি ছিল, এই চোটের কারণে তিনি আসলে খেলা ছাড়তে আসলে বাধ্য হয়েছিলেন তিনি, এবং তারপরেই দেখো ওয়ানডে সিরিজ থেকে তিনি বাদ হয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখান থেকে বাদ হয়ে যান। তারপর যে কথাটা বলছিলাম রিহ্যাব অ্যান্ড প্রত্যাবর্তন যে তিনি করেছেন, বেঙ্গালুরুতে সফলভাবে তিনি রিহ্যাবটা করেছেন। বিশেষজ্ঞ যে চিকিৎসকরা আছে তৈরি করা যে রুটিন অক্ষরে অক্ষরে তিনি মেনে চলেছেন, এবং তারপর তিনি কামব্যাক করেছেন। চিকিৎসক এবং বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার পরেই তিনি কিন্তু ওই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে একদম প্রস্তুত হয়ে গেছেন। টি-20 ফরম্যাটে তিনি থাকছেন। এটা কিন্তু খুবই একটা গুড নিউজ ভারতের জন্য। তোমার কি মনে হয়? ডেফিনেটলি সেন্টার অফ এক্সিলেন্সের কথা যেটা বলা হচ্ছে, যে সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করা শুধুমাত্র না, একটা প্লেয়ারের যদি আমি এরকম একটা মেশিন দেখেছি সেন্টার অফ এক্সিলেন্সে, যে কোনো একজন প্লেয়ারের রাতের বেলা হয়তো বা ঘুম হয় নাই বা রাতের বেলা হয়তো বা ঘুম হচ্ছে না, ওকে ঘুম পাড়ানোর জন্য পরের দিনে ম্যাচে ফিট করার জন্য একটা মেশিনের ভেতর রেখে আসলে ঘুম পাড়ানো হয় যাতে ওর ঘুমটা পরিপূর্ণভাবে হয়। সো স্পোর্টস সায়েন্সটা কত বেশি এগিয়ে গেছে, স্পোর্টস সায়েন্স রিহ্যাবের কথা আমরা যাই বলি না কেন, এটা একটা অনেক বড় এক্সাম্পলের জায়গা, যে শুভমান গিলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আমরা তেমনই দেখেছি। একদমই তাই। এবার যদি আমরা আর একটু কোনো খোঁজ খবর দিতে চাই দর্শকদের, সেক্ষেত্রে আমি আসলে জানাতে চাই ভারতীয় নারী দলের একটা ইস্যু আমি তোমাকে জানাতে চাই। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে স্থগিত নয়, একেবারে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নারী দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত সেটি জানাননি এই ব্যাটার, তবে দুই পরিবারের গোপনীয়তাকে রক্ষার অনুরোধ জানিয়েছেন সবার কাছে।
অবশেষে জল্পনা কাটলো দীর্ঘ কয়েক মাসের। জনপ্রিয় সুরকার পলাশ মুচ্ছালকে বিয়ে না করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ভারতীয় নারী দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্মৃতি লেখেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আমি মনে করি এখন আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত জীবনযাপন করি এবং সেটাই বজায় রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাতে চাই, বিয়ে বাতিল করা হয়েছে। এই বিষয় নিয়ে আর কোনো কথা বাড়াতে চান না এই ক্রিকেটার। দুই পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সাহায্য চেয়েছেন তিনি। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারবো। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে। গত 23 নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা মুচ্ছালের। তবে স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে স্থগিত করা হয় বিয়ের অনুষ্ঠান। কিন্তু এর মাঝে অভিযোগ ওঠে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন পলাশ। ভাইরাল হয় বেশ কিছু স্ক্রিনশটও। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল বিয়েটা হয়তো আর হচ্ছে না এই জুটির। এবার সেটাই হলো সত্যি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এটা আসলে খুবই দুঃখজনক স্মৃতি মান্ধানার জন্য এবং তার পরিবারের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ স্মৃতি মান্ধানার যে ভক্তরা রয়েছে। বিশেষ করে সামি, তুমি তো স্মৃতি মান্ধানাকে অনেক পছন্দ করো, সো তোমার জন্য নিশ্চয়ই একটু হৃদয় বিতারক ঘটনা ঘটেছে স্মৃতি মান্ধানার এমন একটা ইস্যুতে। না, ডেফিনেটলি মানে যে কারো পার্সোনাল ইস্যুতে যখন এই ধরনের কোনো প্রবলেম ঘটবে, আমরা সবাই স্মৃতি মান্ধানাকে পছন্দ করি বাই দ্য ওয়ে। ডেফিনেটলি উই হোপ যে বোথ দ্য ফ্যামিলিজ, দুই পরিবারই হয়তো বা এই শোক কাটিয়ে উঠবে এবং দে উইল বি ব্যাক ইন দেয়ার নর্মাল লাইফ, ডেইলি লাইফ। এক্স্যাক্টলি। আমি এবার যদি একটু ভারতের ক্রিকেটেই থাকতে চাই, IL T20-তে কিন্তু আজকে অন্যরকম একটা ঘটনাই ঘটেছে। যদিও ভারতীয় ক্রিকেটার, কিন্তু ঘটনাটা ঘটেছে আমাদের বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে। সাকিব আল হাসান, তাকে কিন্তু আসলে মুম্বাই ইন্ডিয়ান্স রিটায়ার্ড আউট করেছে। এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত হয়েছে এবং রিটায়ার্ড আউট হওয়া কোনো প্লেয়ার পরবর্তীতে ব্যাট করতে পারে কিনা, এই বিষয়টা তোমার কাছে আসলে কি মনে হচ্ছে? IL T20-তে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি, আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি, তারা IL T20-তে দল আছে এবং সাকিব আল হাসানকে স্ট্র্যাটেজিক্যালি তারা আউট করেছে, যেটাকে রিটায়ার্ড আউট বলে। এর আগে আমরা রবিচন্দ্রন আশ্বিনকে দেখেছিলাম রিটায়ার্ড আউট, তিনি নিজেকে নিজেই করেছিলেন। এরপরে এই বছরটাতে মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সে তিলক ভার্মা খেলেছিলেন, রিটায়ার্ড আউট নিজেকে নিজে করেছিলেন। এটা আসলে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে চিন্তা করে যে এর পরের যে ব্যাটসম্যানটা আছে তারা হয়তো বা 16 থেকে 20 নম্বর ওভারটা ভালো ইউটিলাইজ করতে পারবে। সো কাইরন পোলার্ড সেই জায়গাটা ছিলেন, যদিও পোলার্ড পরবর্তীতে রান করতে পারেননি। এটা স্ট্র্যাটেজিক্যাল একটা সিদ্ধান্ত ছিল। তবে যেটা তুমি জিজ্ঞেস করলে যে রিটায়ার্ড আউট হওয়া ব্যাটার তিনি পরবর্তী সময় আবার ব্যাটিং করতে পারবেন কিনা, এখানে দুইটা নিয়ম আছে। কোনো একজন ব্যাটার যদি ইনজুরির কারণে তিনি যদি মাঠের বাইরে চলে যান, সেটা রিটায়ার্ড হার্ট, সেটা নট রিটায়ার্ড আউট, তিনি আবার ব্যাটিং করতে পারবেন। কিন্তু কোনো ব্যাটার যদি স্বেচ্ছায় মাঠ ছেড়ে চলে যান, কোনো ইনজুরি বা এরকম কোনো কারণ নেই, সেক্ষেত্রে ওই ব্যাটার আর পরবর্তীতে ব্যাটিং করতে পারবেন না। পারবেন যদি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন অ্যালাউ করে। ওকে, মানে ধরো তুমি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন, আমি ওইটা বললাম যে ভাই আমি তো আগে ওকে রিটায়ার্ড আউট করেছিলাম, বাট এখন একটু ব্যাটিং করতে চাই, যদি তুমি অ্যালাউ করো দেন আই ক্যান ডু দ্যাট, বাট আদারওয়াইজ আই ক্যান নট। বাট এটা এখন মানে এরকম ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গায় গিয়ে আসলে দাঁড়িয়েছে, যেটা এখানে আসলে মানে ভুল বা শুদ্ধ অশুদ্ধের কোনো কিছু নেই। এটা এক একটা টিমের এক এক ধরনের পলিসির ব্যাপার। কিন্তু এটা খুব একটা আসলে সুবিধা তো হয়নি। পোলার্ড কিন্তু 4 রানে আউট হয়ে গেছেন। সাকিব তো 12 বলে 16 রান করেছিলেন, ভালোই ব্যাটিং করেছিলেন। যে দুটো 4 মেরেছেন, তিনি টাচে ছিলেন এবং যেটা হয় যে একটু সেট ব্যাটসম্যান যারা থাকেন তারা শেষের দিকে 3-4টা ওভার ভালো ফ্লারিশ করতে পারেন। বিষয়টা এরকম কিন্তু ছিল না যে আশ্বিনের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছিল, সাকিব আল হাসানের ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা ছিল না, বা তিলক ভার্মা যেভাবে আসলে পারছিলেন না। সাকিব কিন্তু মোটামুটি রান করে যাচ্ছিলেন, বাট এটা দিন শেষে টিমের সিদ্ধান্তের জায়গায়, এখানে বাইরে থেকে হয়তো আমরা কিছু বলতে পারি না, বাট এটা এখন একটা ট্রেন্ড হিসেবে দাঁড়িয়েছে। সামি, গত রাতে কিন্তু ইন্টার মায়ামির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ডে ছিল। MLS কাপ তারা জিতেছে প্রথমবারের মতো, তাও আবার লিওনেল মেসির নেতৃত্বে। এই বিষয়টা তো খুবই এক্সাইটিং, তাও আবার বিশ্বকাপের মতন এত বড় একটা আসরের আগে। আমার কাছে মনে হয় যে ক্রিকেটে যেমন বিরাট কোহলি, ফুটবলে লিওনেল মেসিও আসলে যত বয়স বাড়ছে তার জৌলুস সেই জায়গাটা হারাচ্ছে না, মানে হারানোর নয়।
এবং এই কারণে লিওনেল মেসি আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন কেন, সেটার সবচাইতে বড় প্রমাণটা এই জায়গায় যে কনসিস্টেন্সিটা বজায় রাখা, ডিসিপ্লিনটা বজায় রাখা। আমি একটু দেখাতে চাই, আমাদের কাছে বেশ কিছু পরিসংখ্যানের জায়গা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদেরকে অনেক কিছুই দিচ্ছে। সো এই জায়গাটায় যদি একটা বিষয় চিন্তা করি, এখানে অনেক কিছু ইনফরমেশন দেয়া আছে, দর্শকরা দেখবে। তবে যেই ইনফরমেশনটা নাই আমি সেটা একটু আলোচনা করি যে এই মৌসুমে টোটাল 48টা গোলের অবদান লিওনেল মেসির, যেখানে তিনি 29টা গোল করেছেন, 19টা অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে কিন্তু এত ম্যাচ তিনি খেলেননি, তারপর তিনি 20টা গোল করেছেন, 17টা অ্যাসিস্ট করেছেন। এই বছরটাতে কিন্তু অ্যাসিস্ট এবং গোল করার রেশিওর জায়গাটার অনেক ব্যাপ্তি বেড়েছে, অর্থাৎ অ্যাসিস্ট যে পরিমাণ করেছেন তার চাইতে গোল করার পরিমাণটা অনেক বেশি। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই বছরটাতে মাল্টিপল গোলস ইন আ সিঙ্গেল ম্যাচ সংখ্যাটা বেড়েছে, মানে কোনো একটা ম্যাচে একের অধিক গোল করা। লিওনেল মেসি এই মৌসুমে 10টা ম্যাচ এরকম গেছে যেখানে একের অধিক গোল করেছেন। গত বছর যেটা ছিল যে 3টা ম্যাচ এরকম ছিল, যদিও গত বছর মেসি কিন্তু ম্যাচ কম খেলেছিলেন। তবে একটা বিষয় বোঝা যায় যে এই বছরটাতে মেসি আরেকটু বেশি গোল স্কোরিং মেন্টালিটিতে খেলেছেন। অ্যাসিস্টিংয়ের জায়গাটা তো ছিল, সর্বমোট 48টা গোলে অবদান আমরা দেখছি, 19টা অ্যাসিস্ট তিনি করেছেন, কিন্তু গত বছর 20টা গোল তিনি করেছিলেন, 17টা অ্যাসিস্ট করেছিলেন। সো এই বছর 29টা গোল, 19টা অ্যাসিস্ট। আমি যদি রেশিওটা চিন্তা করে দেখি যে গোল স্কোরিংয়ের জায়গাটায় মেসির আরও বেশি মাত্রায় আক্রমণাত্মক তিনি ছিলেন। ফাইনালের বেশ কিছু জায়গা যদি আমরা দেখি যে 3-1 গোলে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে, ম্যাচের জয় নির্ধারণী গোল দুটিতে তিনি অ্যাসিস্ট করেছেন। ফাইনালে মেসির 2টি অ্যাসিস্ট এবং MVP মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তিনি নির্বাচিত হয়েছেন, এবং সেটা MLS-এর ইতিহাসে প্রথমবারের মতো তারা ইন্টার মায়ামি কাপ জিতলো। তবে ওই জায়গাটা আমি বলবো যে এই বছরটাতে মেসি যেহেতু সময় পেয়েছেন, গত বছর ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল, ইনজুরি ছিল, এবং সেই সাথে কম্বিনেশনগত একটা ব্যাপার ছিল। মেসির হয়তো বা ওই জেলিংয়ের জায়গাটা যতটুকু গড়ে ওঠা দরকার ছিল, বা এবছর যতটুকু প্রোডাক্টিভিটি পেয়েছে ইন্টার মায়ামি, গত বছর অতটা প্রোডাক্টিভিটি তারা আদায় করে নিতে পারেনি, যে কারণে শিরোপাও পায় নাই। এই বছরটাতে মেসি ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলেছেন, খেলার পরে গোলের সংখ্যাটা বেড়েছে, গোল স্কোরিং ফরমেশন সব কিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি সেটা তিনি বৃদ্ধি করেছেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে, যেটা একটু আগেই বলছিলাম, যে মাল্টিপল গোলস ইন আ সিঙ্গেল ম্যাচ, যেখানে 10টা ম্যাচ এরকম ইন্টার মায়ামি কিন্তু মেসির এই সুবিধাটা ভোগ করতে পেরেছে। গত বছর মেসি একটা হ্যাট্রিকও করেছিলেন, 6-1 তারা ম্যাচ জিতেছিল, বাট গত বছর যেহেতু মেসি বেশি ম্যাচ খেলেন নাই, সো দ্যাটস ওয়াই যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে ওই সার্ভিসটা আসলে ইন্টার মায়ামি ওই রকমভাবে পায় না, এই যে ম্যাক্সিমাম মানে একটা ম্যাচে মাল্টিপল গোলস করা বা মাল্টিপল অ্যাসিস্ট করার জায়গাটা। সো সব কিছু মিলিয়ে ওই যে আবারও বলবো যে লিওনেল মেসি এমন একজন ফুটবলার, ক্রিকেটে বিরাট কোহলিকে যেমন আমরা দেখছি এখন যে সাউথ আফ্রিকার সাথে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে সেঞ্চুরি করলেন, পরের ম্যাচে 50 করলেন, মনে হলো যে যদি এরকম থাকতো, টার্গেটটা বেশি থাকতো, বিরাট হয়তো একটা সেঞ্চুরিই করতেন। লিওনেল মেসি ইজ লাইক দ্যাট। এবং যখন ফুটবল বিশ্বকাপে ড্র হয়েছে তখন থেকে কথা হচ্ছিল যে আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ নিতে পারবে কিনা, মেসির ফর্ম কেমন থাকবে। পরিসংখ্যান কিন্তু জানান দিচ্ছে যে মেসি ইজ স্টিল মেসি, হি স্টিল হ্যাজ দোজ থিংস। এক্স্যাক্টলি সামি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি তোমার সাথে নেক্সট শোতে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। মালদ্বীপে অনুষ্ঠিত 7ম ক্যারম ওয়ার্ল্ড কাপের সুইচ লিগে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ, টিম ইভেন্টে জিতেছে ব্রোঞ্জ পদক। সুইচ লিগের ফাইনালে বাংলাদেশের হাফিজুর রহমানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের আব্দুল আসিফ। অন্যদিকে ক্যারম ওয়ার্ল্ড কাপের টিম ইভেন্টে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুরুষ দল। টিম ইভেন্টের খেলায় স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়াও পুরুষ দ্বৈত ইভেন্টে 4র্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ। ক্যারম বিশ্বকাপের এই আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, USA, কানাডা সহ মোট 17টি দেশ অংশ নিয়েছিল। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।